ট্রাম্পের চিঠিটা হচ্ছে পরিষ্কার প্রচ্ছন্ন একটি হুমকি আপনাকে অ্যাওয়্যার করে দেওয়া হলো। আপনি ক্ষমতায় আসার 3 দিন আগে আপনার সরকার, প্রাক্তন সরকার যে স্বাক্ষর করেছিল, যে চুক্তিটি সই করেছিল, সেই চুক্তি থেকে আপনার সরে আসার কোনো সুযোগ নেই। এটি আপনাকে আগে ভাগে আমি মনে করিয়ে দিচ্ছি। তারেক রহমান কালকে ভাষণ দিলেন, আজকে কাজ শুরু করেছেন। কেমন দেখলেন এই সরকার? এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তা নিয়ে হইচই হচ্ছে। কি বুঝতে পারছেন? ধন্যবাদ। একদিনেই তারেক রহমান সাহেবের কাজের মূল্যায়ন করার সুযোগ নেই, করা ঠিকও না। যেটা উনি মানে দৈব বলে পেয়েছেন সেটা হলো যে প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছে। 213টি আসনে জেতা মানে হচ্ছে যেটাকে আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি বলি। অর্থাৎ এই পরিমাণ আসন পেয়ে আপনি জিতলে আপনি সংসদে যে কোনো আইন, যে কোনো বিষয় আপনি পাশ করাতে পারেন এবং যে কোনো প্রতিবাদ সংসদের আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন। কোন রকম কোনো বাধা বিপত্তি নেই, বা আপনার দল থেকে কেউ বেরিয়ে যাওয়ার বা আপনাকে বিপদে ফেলার কোনো সুযোগ নেই। তো এরকম একটি সুযোগ কিন্তু শেখ হাসিনা সরকারও পেয়েছিল, 2014 সালেও পেয়েছিল, 18 সালেও পেয়েছিল, কিন্তু সেই জিনিসগুলোকে তারা প্রতিপক্ষকে দমন করার জন্য ব্যবহার করেনি, বা বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো বা বাংলাদেশের যে 4টি মূল স্তম্ভ সেইটাকে পুনঃস্থাপিত করা এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার কাজেও তারা ব্যবহার করেনি। তারা তারা ব্যবহারই করেনি। তারা যে এত এত বড় বিজয় পেয়েছিল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল গত 16 বছরে, সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোনো আনডিউ ফ্যাসিলিটি তারা কিন্তু নেয়নি। তারা ইচ্ছা করলে সমস্ত ধর্মভিত্তিক দলগুলোকে বাদ দিতে পারত, নিষিদ্ধ করতে পারত, করেনি। তারা ইচ্ছা করলে পাকিস্তানকে সমস্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য করার জন্য সংসদ থেকে প্রস্তাব পাশ করাতে পারত, করেনি। তারা ইচ্ছা করলে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক কিছু স্থায়ীভাবে করে দিতে পারত, করেনি। যে কাজগুলো তারা করেছিল স্থায়ীভাবে সে কাজগুলো কিন্তু পরবর্তীতে টেকেনি। যেমন ধরুন বঙ্গবন্ধুর ছবি, এইটা রাজনৈতিক মত আদর্শের ঊর্ধ্বে সমস্ত সরকারি দপ্তরে, অফিস আদালতে এটা টাঙানো থাকবে। সরকার বদল হয়ে গেলেও কেউ এটা অপসারণ করতে পারবে না, এরকম একটি আইন তারা পাশ করেছিল। কিন্তু দেখুন আপনি যে ইউনূস সরকারের আমলে সেই আইনটাও কিন্তু লঙ্ঘিত হলো। এবং ওই আইন পাশ করার সময় যেসব বিচারপতিরা ওই আইনটি পাশ করার সময় ছিলেন বা তারা সাক্ষ্য ছিলেন, তাদের সামনে হয়েছে, সেই সব বিচারপতিদের সামনেই আবার ওই আইনটি লঙ্ঘিত হয়েছে। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে তারপরে সেখানে মাহফুজরা ফটো সেশন করেছে। তো এই জিনিসগুলো কিন্তু আইন পাশ করলেই, আপনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে একটি আইন পাশ করলেই সেটি যে বহাল থাকবে পরবর্তী সরকারের সময়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় অন্তত এই গ্যারান্টিটুকু আর নেই। সুতরাং এখন যে তারেক রহমান সাহেব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, পেয়ে উনি যা যা করছেন, এইটা কোনো কারণে একটি মধ্যবর্তী নির্বাচনে জামাত যদি ক্ষমতায় চলে আসে, এর সবকিছু বাতিল করে দিতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে এই শব্দটি আমরা উচ্চারণও করতে পারি না, কারণ আওয়ামী লীগ দেশেই নেই, আওয়ামী লীগের নেত্রী দেশে নেই, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো লক্ষণ নেই। তো সেই জায়গাটায় বিএনপি যদি তার অন্য একটি প্রতিদ্বন্দ্বী ক্ষমতায় চলে আসে, বিএনপির সিদ্ধান্তগুলো বাতিল করে দেবে। তবে আমার যেটা মনে হয়, বিএনপি আওয়ামী লীগের নেওয়া সিদ্ধান্তগুলোর বাইরে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বা দরকার নেই, দরকার পড়বে না। তো আপনি যেটি বলছিলেন যে এই ডোনাল্ড ট্রাম্পের বিষয় যেটি আসে, সেই বিষয়টি খুব সিম্পল একটি বিষয়। এটা বিএনপির অনেক অনেক মানুষ এটা না বুঝেই তারা আনন্দ প্রকাশ করছেন যে ডোনাল্ড সাহেব বিশাল এক চিঠি লিখেছেন। আমরা জানি না নরেন্দ্র মোদীর চিঠিটা কত বড়, কারণ সেটি এখনো ফ্ল্যাশ আউট হয়নি বাংলাদেশের মিডিয়াতে। ট্রাম্পেরটা হয়েছে। ট্রাম্পের চিঠিটা হচ্ছে পরিষ্কার প্রচ্ছন্ন একটি হুমকি আপনাকে
অ্যাওয়ার করে দেওয়া হলো। আপনি ক্ষমতায় আসার 3 দিন আগে আপনার সরকার, প্রাক্তন সরকার যে স্বাক্ষর করেছিল, যে চুক্তিটি সই করেছিল, সেই চুক্তি থেকে আপনার সরে আসার কোনো সুযোগ নেই। এটি আপনাকে আগে ভাগে আমি মনে করিয়ে দিচ্ছি। সেকেন্ডলি, আপনি যে চীন থেকে, তুরস্ক থেকে, দক্ষিণ কোরিয়া থেকে, ভারত থেকে এই যে অল্প দামে অস্ত্র কেনেন, সেইটি কেনারও কিন্তু কোনো সুযোগ নেই। আপনাকে আমাদের কাছ থেকে সমস্ত মারণাস্ত্র, সমরাস্ত্র কিনতে হবে। সেটার দাম নিয়েও আপনি প্রশ্ন করতে পারবেন না, কারণ সেগুলো হচ্ছে বিশ্ব সেরা অস্ত্র এবং বিশ্বের সব আহ, বড় বড় দেশ, শক্তিশালী দেশ সেগুলো ব্যবহার করে। সুতরাং এটা নিয়ে আপনার কোনো প্রশ্নই করার অধিকার নেই। আপনি সেগুলো কিনবেন, কিনে আরো শক্তিশালী হবেন, শক্তিশালী হয়ে আমরা যেভাবে বলবো আপনি সেইভাবে চলবেন। এটি হলো ওই চিঠির মূল প্রতিপাদ্য। হুম। তো এই জিনিসটা আমাদের মনে করিয়ে দেয় যে এই চিঠিটা, এই চুক্তিটা তারা 3 দিন পর করতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটা তারেক রহমান ক্ষমতায় বসার 3 দিন পরদিনই করতে পারত। কেন করেনি? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ক্ষীণতম আশা ছিল, প্রথম দিকে খুব জোরালো আশা ছিল, পরবর্তীতে আশাটা ক্ষীণ হয়ে গেছিল যে জামাত ইসলামীকে তারা ক্ষমতায় নিয়ে আসছে। তারা জামাত ইসলামীকে ক্ষমতায় আনার জন্য গত কয়েক মাস ধরে যে হোমওয়ার্ক করেছে, সেই হোমওয়ার্কের কারণে নিজেদের উপর তারা বেশ আস্থাবান ছিল যে তারা শেষ পর্যন্ত সফল হবে। যে কারণেই হোক তারা সফল হয়নি। ট্রাম্প কার্ডের উপরে ওভার ট্রাম্প করেছে ভারত। মার্কিনেরা যে ট্রাম্প কার্ড করেছিল, সেই ট্রাম্পের উপরে একটা ওভার ট্রাম্প করে দিয়েছে ভারত। ভারত বিএনপিকে জিতিয়ে এনেছে। আমি শব্দটা রিপিট করছি, ভারত বিএনপিকে জিতিয়ে এনেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এইটি মার্কিন সরকারকে ভারতের পক্ষ থেকে একটি জবাব দেওয়া, যে আমাদের এখানকার যে এই অঞ্চলটার যে ভূপ্রকৃতি, এই অঞ্চলটার যে ভূরাজনীতি, এইখানে আমরাই বস, নন আদার। হুম। ভেরি ইন্টারেস্টিং। মানে গত 18 মাস ধরেই যদি আমরা জুলাই থেকে ধরি, আপনার কি মনে হয় না যেভাবে করে একের পর এক নানানভাবে শিফট হতে দেখেছি, আপনার কি মনে হয় না যে আহ, এই যে শেষ পর্যন্ত ভারত যে আমেরিকার উপর ট্রাম্প কার্ড দিল, রাইট? তো এরকম পুরোটা সময় জুড়েই ট্রাম্পের উপরে ট্রাম্প হয়েছে, ট্রাম্পের উপরে ট্রাম্প হয়েছে, এরকম এক কার্ডের উপর আর এক কার্ড প্লে হতে হতে মানুষ গেছে কনফিউজড হয়ে, আওয়ামী লীগ গেছে কনফিউজ, ইভেন আওয়ামী লীগের লোকেরাও গেছে কনফিউজড হয়ে। তো সেই দিক থেকে আপনার কি মনে হয় যে আহ ভারত আওয়ামী লীগ যেহেতু তাদের, মানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনা যেহেতু তাদের কাছে রয়েছে, সো তারা তাদেরকে আমি শব্দটা কি বলবো, তাদেরকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রেখেছে, সো দ্যাট দে ক্যান প্লে, মানে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতিটা থেকেই বিরত রেখেছে। হ্যাঁ, এটা রাজনীতি থেকে বিরত রাখেনি সেটা হয়তো না। আপনি সেভাবে আমরা ভারতকে দোষারোপ করতে পারি না। আহ, তার ব্যাখ্যায় ভারত ব্যাখ্যা দিতে পারে। যেমন ধরুন যে ভারতকে প্রশ্ন করেছিল বাংলাদেশের পক্ষ থেকে যে শেখ হাসিনা ওখানে বসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। এই কথাটি ভারত মানেনি এই জন্য যে এর লজিক হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেই দেশে আশ্রিত ব্যক্তি হোক, তাদের মেহমান হোক, আর তাদের নাগরিক হোক, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার তারা সংরক্ষণ করে, তারা সেটিকে মর্যাদা দেয়। তো সেখানে তিনি কি কথা বললেন, সেটা রাজনীতি কিনা বা অর্থনীতি কিনা, এইটা ভারত দেখতে যাবে না, এবং এইটা নিয়ে ভারত কখনো মাথাও ঘামাবে না। তো একটা এক্সাম্পল হিসাবে বলা যায়, ভারত বলে, ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমাদের এখানে একজন সাধারণ রিক্সা চালক বা একজন শ্রমিক বা একজন কৃষক, সেও নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় সমালোচনা করতে পারে, তার কোনো জেল ফাঁস হবে না। তেমনি একজন এক্সাইল প্রাইম মিনিস্টার, যিনি ভারতে আশ্রিত আছেন, তিনি তার দেশ নিয়ে, তার দেশের রাজনীতি নিয়ে যা খুশি তিনি বলতে পারেন, সেখানে ভারতের নাক গলাবার কোনো অধিকার নেই, ভারত নাক গলাবেও না। এইটা বলাতে মনে হতে পারে যে ভারত বুঝি গণতন্ত্রের সাংঘাতিক রকম সেবক, গণতন্ত্রের সেবা করছে, বাক স্বাধীনতার সেবা করছে। ব্যাপারটা আসলে তা না। এই যে আপনি বললেন ধোঁয়াশার কথাটা, এই ধোঁয়াশাটা এই জন্যই আসে যে আমরা
ডজন ডজন ইউটিউবার, ডজন ডজন ওয়েব পোর্টাল, নামি দামি ওদের যে জাতীয় দৈনিক গুলো আছে, ওই মানে ঐতিহ্যবাহী দৈনিক, এক একটা দৈনিকের বয়স 100-150 বছর, এরকম সমস্ত কিছু ঘাটাঘাটি করে আমরা যে একটা ভাইব পেয়েছিলাম, আলামত পেয়েছিলাম, সেই আলামতটি হচ্ছে যে ভারত চেষ্টা করছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবং নিরাপত্তা দিয়ে ফেরানোর জন্য। ভারত যেভাবে তাকে দেশ থেকে তুলে নিয়ে গেছে নিরাপত্তা দিয়ে, প্রাণে বাঁচিয়েছে, ঠিক সেইভাবেই বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে, বাংলাদেশের জনগণকে দিয়ে, বাংলাদেশের সরকারকে দিয়ে সেনাবাহিনী আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসবে। তো এই জিনিসটা ভারতের লাখ লাখ মানুষের মতো বাংলাদেশের লাখ লাখ মানুষও বিশ্বাস করেছে, আমি আপনি বিশ্বাস করেছি। তো শেষে দেখা গেল যে ভারত সেই জায়গা থেকে সরে এসছে। সরে আসার ফলে যে ভারত অপরাধ করেছে সেটিও কিন্তু আমরা বলতে পারবো না, কারণ ভারত তার নিজের স্বার্থ দেখবে, আমাদের স্বার্থ দেখবে না, এটা হলো খুব স্বাভাবিক ব্যাপার। যে একটা দেশ তার নিজের স্বার্থকে আগে দেখবে, তারপরে দেখবে তার বন্ধুদের স্বার্থ। তার নিজের স্বার্থ হচ্ছে যে তার দেশের থেকে বাংলাদেশের সাথে 15 বিলিয়ন ডলারের একটা ব্যবসা হয় বাৎসরিক। সেই 15 বিলিয়ন ডলারের ভিতরে মাত্র 1 পয়েন্ট সামথিং বিলিয়ন হচ্ছে বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয়, আর বাদ বাকি পুরোটাই হচ্ছে বাংলাদেশে এক্সপোর্ট হয়। তো সেই এক্সপোর্ট থেকে যে পয়সাটা আসে, সেই পয়সাটা ভারতের একটা অংশের মানুষের জন্য লাভজনক, ব্যবসায়ীদের জন্য লাভজনক। সেই ব্যবসায়ীরা সেই লাভটা হাতছাড়া করবে কেন? এরকম বাড়ির পাশের একজন গ্রাহক, আপনি বাড়ির পাশের একজন গ্রাহককে বাদ রেখে 5,000 মাইল দূরের একজন গ্রাহকের কাছে পণ্য পাঠাবেন, এটা তো আপনার জন্য হার্মফুল, তাই না? এটি আপনার জন্য এটাই বরং সহজ যে বাড়ির পাশের গ্রাহকের কাছে আপনি পণ্য পাঠাচ্ছেন, আপনার পাঠানোর খরচও কম, সময়ও কম, আপনি সঙ্গে সঙ্গে টাকাটাও পেয়ে যাচ্ছেন। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতের যে বাণিজ্যটা হয়, অভ্যন্তরীণ বাণিজ্য, ভারতের সেভেন সিস্টার্স এর যে পণ্য পাঠানোর যে ঝক্কি, একেবারে শিলিগুড়ি করিডোর হয়ে ট্রেনে করে বা বাসে করে, ট্রাকে করে যেতে হয়। আর একটা ওয়ে হচ্ছে কলকাতা বন্দর থেকে একেবারে বঙ্গোপসাগর হয়ে চিটাগং বন্দর ব্যবহার করতে হয়। তো যেভাবেই হোক না কেন, বাংলাদেশের ভূখণ্ড ভারতকে ব্যবহার করতেই হয় যদি তারা একটু কম খরচে তাদের সেভেন সিস্টার্স এর কাছে পণ্য পাঠাতে চায়।